চাকরির ইন্টারভিউ দিতে দিতে টিউশনি করিয়ে যা টাকা পাই সবই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শালার চাকরি মামা ধরাই দিচ্ছে না। এত কষ্ট করে লেখাপড়া করার পর যদি চাকরি না পাই তাহলে তো আমার সব কষ্ট জলে গেল। সাইমা গ্রুপ অফ কোম্পানিতে একটা ইন্টারভিউ আছে, দেখি আজ চাকরিটা হয় কিনা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখনই দেখি একটা বৃদ্ধ লোক রাস্তা পার হতে চাইছে, কিন্তু পারছে না। কি করব বুঝতে পারছি না। এইদিকে ইন্টারভিউয়েরও সময় চলে যাচ্ছে। মনে মনে ঠিক করলাম ইন্টারভিউ দিতে না পারলে সমস্যা নেই, চাকরি এমনিতেও হবে না। গিয়ে লোকটাকে রাস্তা পার করে দিয়ে কিছু কথা বলে হাঁটতে হাঁটতে চলে এলাম অফিসের সামনে। মনে মনে দোয়া পড়তে পড়তে অফিসের ভেতরে গিয়ে দেখি আমার মতো আরও 10 জন বসে আছে ইন্টারভিউ দিতে। গিয়ে বসে পড়ি তাদের পাশে। এক এক করে সবাই গিয়ে ইন্টারভিউ দিয়ে আসে। সবার শেষে আমার ডাক আছে। দুইটা ভদ্রলোক আর একটা মেয়ে বসে আছে। সালাম দিয়ে চেয়ারে বসে পড়ি। মেয়েটা বলে, চাকরি করতে চান কেন? কিছুটা অবাক হলাম। এ কেমন প্রশ্ন রে বাবা? বেঁচে থাকার জন্য ম্যাডাম। ঠিক বুঝলাম না আপনার কথা। আসলে আমাদের পরিবারের অবস্থা তেমন ভালো নয়, আর বাবাও বেঁচে নেই, বাসায় অসুস্থ মা, তাই মাকে নিয়ে একটু ভালো করে বেঁচে থাকার জন্য একটা চাকরির প্রয়োজন। আচ্ছা বুঝলাম। তা কোন পর্যন্ত লেখাপড়া করেছেন আপনি? জি, এমবিএ শেষ করেছি ম্যাডাম। এই মেয়ে কি পাগল নাকি? আমার সার্টিফিকেট তো তার হাতেই আছে, তাও জিজ্ঞেস করছে কেন কোন পর্যন্ত লেখাপড়া করেছি। মনে হয় জীবনে প্রথম ইন্টারভিউ নিচ্ছে। দেখুন, আমাদের কোম্পানিতে চাকরি করতে হলে আপনাকে অনেক মিথ্যা বলতে হবে। প্রজেক্ট খারাপ হলেও তাকে ভালো বলে উপস্থাপন করতে হবে। সরি ম্যাডাম, আমি চাকরি পাওয়ার জন্য নিজের সততা বিসর্জন দিতে পারবো না। আপনারা আপনাদের চাকরি রেখে দিন, আমি আমার সততা নিয়ে চলে যাই। বলেই চেয়ার থেকে উঠে আমার ফাইল নিয়ে বের হয়ে আসতে গেলে পিছন থেকে ম্যাডাম বলে, চাকরির জন্য সবাই সবকিছু করতে রাজি, আর আপনি তো সত্যি আপনার মতো একজনকেই আমাদের প্রয়োজন ছিল। বেতন কত নেবেন? সরি, ঠিক বুঝিনি। চাকরিটা আপনি পাচ্ছেন। ওয়েলকাম টু সাইমা গ্রুপ অফ কোম্পানি। ম্যাডামের কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ধন্যবাদ দিয়ে খুশি মনে বাসায় চলে আসি। কাল থেকে জয়েন করব চাকরিতে। বাসায় এসে আম্মুকে কোলে নিয়ে ঘুরতে থাকি। আম্মু হাসতে হাসতে বলে, এই পাগল, কি করছিস? পড়ে যাবো তো না আমার। আজ এত খুশি লাগছে কেন তোকে? আম্মু, আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? অবশেষে আমার ছেলেটা চাকরি পেল। আচ্ছা তুই টেবিলে বস, আমি আজ তোর জন্য ইলিশ মাছ ভুনা করেছি। সত্যি? শুনেই তো জিভে জল আসছে আম্মু। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। বলেই হাত মুখ ধুয়ে এসে টেবিলে বসে পড়ি। একটু পর আম্মু খাবার নিয়ে এসে আমার প্লেটে দিতেই খেতে শুরু করি। খাবার খেয়ে রুমে গিয়ে কিছু সময় ঘুমিয়ে সন্ধ্যায় অফিসে যাওয়ার জন্য সব কিছু রেডি করে রেখে দেই। কাল চাকরির প্রথম দিন, কিছুতেই লেট করা যাবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে চলে আসি অফিসে। অফিসে আসতেই ম্যানেজার আমাকে আমার ডেস্ক দেখিয়ে দেয়, সাথে একটা ফাইল দিয়ে কি করতে হবে বুঝিয়ে দেয়। আমি ঠিক আছে বলে কাজ শুরু করি। একটু পর একটা মেয়ে এসে বলে, হ্যালো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। আজই জয়েন করলেন নাকি? হুম, আর আপনি? প্রায় বছরের মতো হবে। আমরা কি বন্ধু হতে পারি? হুম, অবশ্যই, কেন নয়। তা আপনার নাম কি? বন্ধুকে কিন্তু আপনি বলা চলবে না। আর আমি প্রিয়াঙ্কা, তুমি? আমি তোফাজ্জল। এরপর আরও কিছু সময় পর প্রিয়াঙ্কার সাথে কথা বলে পিয়ন চাচা এসে বলে ম্যাডাম নাকি আমাকে ডেকেছে। আমি প্রিয়াঙ্কাকে বিদায় দিয়ে ম্যাডামের রুমের সামনে এসে দরজায় নক করি। তারপর বলি, মে আই কামিং ম্যাম? জি আসুন। এরপর আমি ভেতরে যেতেই ম্যাডাম আমাকে বলে, প্রথম দিন এসে এই মেয়েদের সাথে আড্ডা দিতে শুরু করেছেন মিস্টার তোফাজ্জল? কই না তো, আমি তো কাজ করছিলাম। আপনি কাজ করছিলেন না, আড্ডা দিচ্ছিলেন, সেটা আমি ভালো করেই জানি। আমার অফিসে কিন্তু ফাঁকিবাজি চলবে না, আর মেয়েদের থেকে দূরে থাকবেন। জি ম্যাম, মনে থাকবে। আর কিছু বলবেন ম্যাম? খুব তাড়া দেখছি আপনার। না, আসলে ম্যানেজার সাহেব একটা ফাইল দিয়েছে, আর কালকে নাকি ফাইলটা লাগবে, তাই আর কি। ঠিক আছে, যান গিয়ে কাজ করুন, আর কোনো মেয়ের সাথে যেন কথা বলতে না দেখি। আমি ঠিক আছে বলে ম্যাডামের রুম থেকে বের হয়ে বুকে ফু দিয়ে মনে মনে বলি, বাপরে, প্রথম দিনই এত অর্ডার, পরে যে কি হবে একমাত্র আল্লাহ মালুম। আমি চলে আসতেই ও একা একা হাঁটছে।
আমাকে ভীতু ভীতু চাহনি দেখে অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে রেখেছে ও, কিন্তু এখন আর পারছে না। কিছু সময় আমার কথা ভাবতে ভাবতে আবার কাজ করতে থাকে। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে, কখন বুঝতেই পারিনি। প্রিয়াঙ্কা এসে বলে, কি মিস্টার, শুধু কি কাজই করবে নাকি খাবারও খেতে হবে? কয়টা বাজে এখন? 2:10 বাজে, লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। এই অফিসের একটা রুলস আছে, 2:30টার পর কেউ বসে থাকতে পারবে না, কাজ করতে আসতে হবে। আমার তো 10 মিনিটের লাঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, আমার ডেস্কে চলো। আমি আজ বিরিয়ানি রান্না করে এনেছি, একসাথে দুজনে লাঞ্চ করব। আরে না থাক, আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব, তুমি খেয়ে নাও গিয়ে। তুমি আমাকে মনে হয় এখনো বন্ধুই ভাবো না, তাই না তোফাজ্জল? এমনটা নয়, তুমি তো শুধু তোমার একার জন্য খাবার এনেছো। এখন আমি যদি সেখান থেকে খাই তবে কি হবে তোমার? একদিন অল্প খেলে কিছু হবে না, চলো তো। আর কি, এক প্রকার জোর করেই প্রিয়াঙ্কা আমাকে ওর সাথে শেয়ার করে নিয়ে যায়। এরপর দুজনে একসাথে লাঞ্চ শেষ করে আমি বলি, তুমি কিন্তু খুব ভালো রান্না করো, তোমার হাজবেন্ড তো অল্প দিনেই মোটা হয়ে যাবে। তাই? সত্যি ভালো হয়েছে নাকি এমনই বলছো? শোনো মিস, আমি মিথ্যা বলি না বুঝলে। আচ্ছা এখন যাই, আর 3 মিনিট আছে লাঞ্চ টাইম শেষ হতে। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য লাঞ্চ। প্রিয়াঙ্কাকে মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আমি প্রিয়াঙ্কার ডেস্ক থেকে বের হতেই দেখি ম্যাডাম সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। ম্যাডামের থ্রেট মনে হতেই ভয়ে গলা শুকিয়ে এলো। ভয়ে ভয়ে বলি, ম্যাডাম আপনি এখানে? আপনি এখানে এতক্ষণ কি করছিলেন? জি, লাঞ্চ করতে এসেছিলাম ম্যাডাম। এইটা কি ক্যান্টিন যে আপনি এখানে লাঞ্চ করতে এসেছেন? আজ সকালে আমি আপনাকে কি বলেছিলাম ভুলে গেছেন? না মানে না, মনে আছে ম্যাডাম, আসলে প্রিয়াঙ্কা জোর করলো তো তাই। যান নিজের ডেস্কে গিয়ে কাজ করুন। আমাকে আর পাইকে এক দৌড়ে ডেস্কে চলে আসি, বুকে ফু দিয়ে চেয়ারে বসে কাজ করতে থাকি। কিছুক্ষণ পর পিয়ন চাচা এসে বলে ম্যাডাম ডাকছে। ল্যাপটপটা বন্ধ করে ম্যাডামের রুমে গিয়ে বলি, ম্যাম আমাকে ডেকেছেন? একটু পর রায় গ্রুপের সাথে একটা মিটিং আছে, আপনি আমার সাথে যাবেন। হাতে কোনো কাজ থাকলে শেষ করে নিন। আমি ম্যাম, আমি গিয়ে কি করব? আমার সাথে প্রেম করবেন? আজব লোক তো আপনি, মিটিংয়ে যা করে তাই করবেন। ম্যাডামের কথা শুনে একটু অবাক হলাম। আসার পর থেকেই আমার উপর অধিকার দেখাচ্ছে। কাহিনী কি? আমাকে চুপ করে থাকতে দেখে ম্যাডাম বলে, এত কি ভাবছেন, যান গিয়ে কাজ শেষ করে নিন। আমি ঠিক আছে বলে আমার ডেস্কে এসে বসে বাকি কাজগুলো শেষ করে নেই। একটু পর ম্যাডাম এসে বলে, চলুন মিস্টার তোফাজ্জল, এখনই বের হতে হবে আমাদের, হাতে বেশি সময় নেই। আমি ঠিক আছে বলে ল্যাপটপ বন্ধ করে ম্যাডামের সাথে অফিস থেকে বের হতেই ম্যাডাম বলে, মিস্টার তোফাজ্জল, আপনি ড্রাইভ করতে পারেন? জি ম্যাডাম, একটা বন্ধুর থেকে শিখেছিলাম। তাহলে আপনি ড্রাইভ করুন, আমার একটু টায়ার্ড লাগছে। আমি ঠিক আছে বলে ড্রাইভিং সিটে বসে পড়ি। ভেবেছিলাম ম্যাডাম হয়তো পিছনে বসবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার পাশেই বসে পড়ে। আমি ম্যাডামের থেকে লোকেশন জেনে নিয়ে ড্রাইভ করতে থাকি। একটু পর পৌঁছে যাই রায় গ্রুপের সামনে। গাড়ি থেকে নেমে ম্যাডামের সাথে অফিসের ভেতরে যেতেই কয়েকজন লোক এসে ম্যাডামকে সালাম দেয়। ম্যাডাম সালামের জবাব দিয়ে বলে, আমার হাত নষ্ট করার মতো সময় নেই মিস্টার রায়, মিটিং রুমে চলুন। এরপর সবাই মিটিং রুমে গিয়ে একজন একজন করে বলতে থাকে নতুন প্রজেক্টের সম্পর্কে। আমি চুপচাপ বসে আছি। ম্যাডাম বলে, মিস্টার তোফাজ্জল, আপনি চুপ করে বসে আছেন কেন? কি মনে হয় এই ডিলটা করলে কেমন হবে? ম্যাম রাগ করবেন না, ওনাদের কথা শুনে মনে হচ্ছে কোনো একটা বস্তি ভেঙে এই প্রজেক্টটা সেখানেই করা হবে। এতে হয়তো আপনাদের লাভ হবে অনেক, কিন্তু গরিব অসহায় মানুষগুলো কোথায় যাবে সেটা একবার ভেবে দেখুন। আমার কথা শুনে রায় গ্রুপের এমডি বলে তারা ওই বস্তির লোকগুলোকে কিছু টাকা দিয়ে দিবে। এটা শুনে রাগ হচ্ছে খুব। রাগকে কন্ট্রোল করে বলি, মিস্টার রায়, আপনি কত টাকা দিবেন? 10,000, 50,000? ওই বস্তিতে কম করে হলেও 30 অথবা 40টা ঘর আছে। একটা ঘর যদি 3 জন করে লোক থাকে, এই টাকা দিয়ে কি হবে তাদের? আপনার বিজনেসম্যান, সবসময় আপনাদের লাভটা দেখেন। একটা ভুল নয়, বাট আপনাদের লাভ খুঁজতে গিয়ে অন্য কারো ক্ষতি হয়ে যায়। এটা কখনো একজন সৎ আর ভালো বিজনেসম্যানের কাজ নয়। সরি ম্যাম, যদি ভুল কিছু বলে থাকি মাফ করবেন। এরপর আপনাদের যা ভালো মনে হয় তাই করতে পারেন। বলেই তোফাজ্জল বের হয়ে যায় মিটিং রুম থেকে।
তোফাজ্জলের চিন্তাভাবনা দেখে আমার মনে ওর জন্য রেসপেক্ট আরও বেড়ে গেছে। আমি মিস্টার রায়কে বলি, এই প্রজেক্টটা হবে না মিস্টার রায়, অন্য কোথাও দেখুন যেখানে কারো কোনো ক্ষতি হবে না। মিটিং ওভার নাও। আমি মিটিং রুম থেকে বের হয়ে গাড়িতে এসে বসে আছি আর ভাবছি এরা কেমন লোক, নিজেদের স্বার্থের জন্য গরিব মানুষগুলো আশ্রয় কেড়ে নিতে চায়। বড় লোকরা বুঝি এমনই হয়। আরও অনেক কথা ভাবছি, তখনই গাড়ির দরজা খুলে ম্যাডাম বসে বলে, চলুন মিস্টার তোফাজ্জল, যাওয়া যাক। আমি কিছু না বলে চুপচাপ ড্রাইভ করতে থাকি। আমাকে চুপ করে থাকতে দেখে ম্যাডাম বলে, কি হলো, এমন চুপচাপ আছেন কেন? কি হয়েছে? তেমন কিছু না ম্যাম। আর সরি ম্যাম, আমার জন্য আপনাকে সবার কাছে অপমানিত হতে হলো। আপনার জন্য আজ আমার সম্মান আরও বেড়ে গেছে মিস্টার তোফাজ্জল। সবাই আপনার চিন্তাভাবনা দেখে মুগ্ধ। সবাই এই প্রজেক্টটা ওখানে করবে না বলেছে। আপনার মনটা সত্যিই অনেক ভালো। যে আপনার বউ হবে সে খুব লাগি হবে। আমি কেমন তা তো জানি না ম্যাডাম, তবে গরিবের কষ্ট কেমন হয় তা আমি জানি। আমি নিজেও তাদের মতোই। আমাদের গাড়ি বাড়ি চাওয়ার নেই, শুধু একটু ভালো করে বাসার ইচ্ছে। কোনো নদীর দিকে চলুন। এই অফিস মিটিং নিয়ে থাকতে থাকতে মাথা হ্যাং হয়ে আছে, একটু মাইন্ড ফ্রেশ করতে হবে। আমি ম্যাডামের কথা মতো একটা নদীর পাড়ে এসে গাড়ি পার্ক করি। ম্যাডাম গাড়ি থেকে নেমে নদীর পাড়ে গিয়ে দুহাত ছাড়িয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির সাথে হেলান দিয়ে হাত ভাঁজ করে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর ম্যাডাম বলে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আসুন। আমি এখানেই ঠিক আছি ম্যাম। আসুন তো এখানে। আমি ম্যাডামের কাছে যেতে ম্যাডাম আমার হাত ধরে বসিয়ে দিয়ে সেও বসে পড়ে আমার পাশে। ম্যাডাম কিছু বলতে যাবে, তখনই আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা বের করে দেখে আম্মু কল করেছে। হ্যাঁ আম্মু, বলো। বাবা, কোথায় তুই? সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাসায় আসলি না কেন? আমার চিন্তা হচ্ছে তো। আমি একটু ম্যামের সাথে বাইরে এসেছি আম্মু। চিন্তা করো না, তোমার কিছু লাগবে? আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, তোর কাছে টাকা আছে? ঠিক আছে আম্মু, আমি আসার সময় তোমার ওষুধ নিয়ে আসবো। একটু পরে আমি আসছি, চিন্তা করো না। ঠিক আছে, সাবধানে রাস্তা দেখে পার হবি। আমি ঠিক আছে বলে কল কেটে দিয়ে দেখি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমার আম্মু ম্যাম, বাসায় ফিরতে লেট হচ্ছে তো তাই চিন্তা করছে। তুমি কত লাকি, তোমার আম্মু তোমার জন্য চিন্তা করে। এমন ভাগ্য সবার হয় না। কেন, আপনার আম্মু আপনার জন্য চিন্তা করে না? আমার আম্মুকে আমি কখনো দেখিনি, আর আব্বু সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত। বলেই ম্যাডাম কান্না করে দেয়। আমার মনটাও খারাপ হয়ে যায় ম্যাডামের কথা শুনে। অফিসের রাগী ম্যাডামকে কান্না করতে দেখে কিছুটা অবাক হলাম। এত কষ্টে মনে রেখে কি সুন্দর সবার সাথে হাসি মুখে কথা বলে। হুট করেই ম্যাডাম কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। আমার শরীর মুহূর্তেই শীতল হয়ে যায়। মনে হচ্ছে কেউ যেন বরফ এনে আমার উপরে ঢেলে দিয়েছে। ম্যাডাম কান্না করতে করতে বলে, আমি কখনো কারোর ভালোবাসা পাইনি। আব্বু ছোট থেকে কোনো কিছুর অভাব রাখেনি, চাওয়ার আগেই হাতের কাছে এনে দিয়েছে। কিন্তু একটু ভালোবাসার জন্য চাতক পাখির মতো আব্বুর দিকে তাকিয়ে থাকতাম। আব্বু কখনো সেটা বুঝতেই চাইতো না। কেমন হয় তফাজ্জল, বলো তো? আমি কি বলবো বুঝতে পারছি না। শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। এর আগে কখনো কোনো মেয়ের এতটা কাছে আমি যাইনি। ম্যাডামের গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। ম্যাম গাড়িতে চলুন, বৃষ্টি শুরু হয়ে গেছে, পরে অসুস্থ হয়ে যাবেন। ম্যাডাম আমাকে ছেড়ে দিয়ে বলে, কিছু হবে না, আজ বৃষ্টিতে ভিজবো, তুমি ভিজবে আমার সাথে, প্লিজ। ম্যাডামের মায়াবী চাহনি আর এমন অনুরোধ আমি ফেলতে পারিনি। ঠিক আছে বলে দুজনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকি। ম্যাডাম চোখ বন্ধ করে দুহাত দুদিকে সরিয়ে চোখ বন্ধ করে বৃষ্টির প্রতিটি ফোঁটার স্পর্শ অনুভব করছে। সাদা ড্রেস পরতে বৃষ্টির পানিতে ম্যাডামের শরীর বেশ কিছু অংশ ভেসে উঠেছে। আশেপাশে তাকিয়ে দেখি কিছু লোক ম্যাডামের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই ব্লেজারটা খুলে ম্যাডামকে বলি, ম্যাম এটা পরে নিন, সবাই আপনার দিকে কেমন করে তাকিয়ে আছে। ম্যাডাম নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মাথা নামিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি পরিয়ে দাও। আমি কিছু না ভেবে ম্যাডামকে ব্লেজার পরিয়ে দেই। ম্যাডাম আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। আরও বেশ কিছু সময় বৃষ্টিতে ভিজে দুজনে এসে গাড়িতে উঠে আমি ড্রাইভ করে একটা ওষুধের ফার্মেসিতে এসে আম্মুর প্রেশারের ওষুধ নিয়ে ম্যাডামকে বলি, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় যাব ম্যাডাম। আমাকে আজ তোমার বাসায় নিয়ে যাবে তোফাজ্জল? আমার বাসায় আপনি 1 সেকেন্ডও থাকতে পারবেন না ম্যাম। আপনাদের মতো এত বড় বাসা আমাদের নয়, ছোট্ট একটা ঘর আমাদের। সেখানে মা আছে তো?
আমি তোমার মায়ের সাথে দেখা করব। প্লিজ আমাকে নিয়ে চলো তোমার বাসায়। আমি ঠিক আছে বলে গাড়ি ড্রাইভ করতে থাকি। একটু পর বাসার সামনে এসে গাড়ি থামিয়ে ম্যাডামকে নিয়ে গাড়ি থেকে নেমে বাসার সামনে গিয়ে দরজায় নক করতেই আম্মু দরজা খুলে দেয়। আমার সাথে ম্যাডামকে দেখে বলে, উনি কে তোফাজ্জল? আমার অফিসের ম্যাম আম্মু, তোমাকে দেখতে চেয়েছে তাই নিয়ে আসলাম। আগে তোমার একটা শাড়ি ম্যামকে দাও, বৃষ্টিতে ভিজেছে, এই অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, তুই রুমে গিয়ে চেঞ্জ করে নে। আর ম্যাডাম, আপনি আসুন আমার সাথে। আমি আপনার মেয়ের মতো আন্টি, আমাকে নাম ধরে ডাকলে খুশি হব। আচ্ছা তাই হবে, এখন এসে চেঞ্জ করে নাও। এরপর আমি আম্মুকে ওষুধ দিয়ে রুমে চলে যাই আর ম্যাডামকে নিয়ে আম্মুর রুমে চলে যাই। একটু পর চেঞ্জ করে ড্রয়িং রুমে এসে বসে আছি। আম্মু এসে আমাকে বলে, মেয়েটা খুব সুন্দর, তোর সাথে কিছু আছে নাকি? আমার সাথে কি থাকবে আম্মু? না মানে, তুই ভালোবাসিস নাকি? আমার খুব পছন্দ হয়েছে। আম্মু পাগল হয়ে গেছো? উনি আমার অফিসের বস, কোথায় উনি আর কোথায় আমি? ওনার বাসার কাজের লোক হবার যোগ্যতাও আমার নেই, আর তুমি বলছো হা হা হা। ঠিকই বলেছিস, আমি একটু বেশি ভেবে ফেলেছি, তাই না রে? আমি আম্মুর হাত ধরে হাতে চুমু দিয়ে বলি, আমাদের যেমন সাধ্য তেমনই স্বপ্ন দেখা উচিত আম্মু। এখন কিছু খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা তুই বস, আমি দেখছি তোর ম্যাডাম কি করছে। সেও তো মনে হয় এখনো কিছুই খায়নি। রুম থেকে বের হতেই তোফাজ্জল আর আন্টির কথাগুলো শুনি। আন্টির কথা শুনে মনের কোণে স্বপ্নগুলো বাসা বাঁধতে শুরু করে, কিন্তু এই বোকাটা বোঝে না। আম্মু ম্যাডামকে ডাকতে গেলে দেখে রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আরে মা, এসো খাবার খাবে। ম্যাডাম এসে চেয়ার টেনে আমার পাশে বসে পড়ে। আম্মু খাবার দিলে খাবার খেয়ে নিয়ে তিনজনে কিছু সময় গল্প করে আমি ম্যাডামকে তার বাসায় দিয়ে আসি। ম্যাডাম বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোফাজ্জল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বেস্ট ছিল। এতটা আনন্দে আমি কখনো একটা দিনও কাটাইনি। আপনার যখন ইচ্ছে হবে আপনি আমার বাসায় আম্মুর কাছে যেতে পারেন ম্যাম। আচ্ছা আমি এখন আসি, রাত হয়ে গেছে অনেক। 1 মিনিট, আমি ড্রাইভার আঙ্কেলকে বলছি তোমায় বাসায় দিয়ে আসবে। লাগবে না ম্যাডাম, আমি চলে যেতে পারবো। এত রাতে একা যেতে হবে না, আর একটু আগে বৃষ্টি থেমেছে, এখন গাড়িও পাবে না। ম্যাডাম এক প্রকার জোর করে ড্রাইভার চাচার সাথে পাঠায়। বাসায় এসে আম্মুর সাথে কিছু সময় কথা বলে রুমে গিয়ে শুয়ে পড়ি। মুহূর্তেই চোখের রাজ্যে ঘুম এসে ভর করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আম্মুর কপালে চুমু দিয়ে চলে আসি অফিসে। মাত্র ডেস্কে বসতে যাব তখনই প্রিয়াঙ্কা এসে বলে, কাল কোথায় চলে গেলে, দেখলাম না তোমায়। ম্যামের সাথে মিটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকেই বাসায় চলে গেছি। ও আচ্ছা, তা আজ বিকেলে একটু সময় হবে তোমার? কেন, কোথাও যাবে নাকি? কফি খেতে যাব তোমাকে নিয়ে, যদি তোমার কোনো সমস্যা না থাকে। না, সমস্যা থাকবে কেন? ঠিক আছে, অফিস টাইম শেষ হলে যাব। এখন কাজ করি, তুমিও গিয়ে কাজ করো। ম্যাম যদি দেখে আমরা আড্ডা দিচ্ছি তাহলে দুজনকে চাকরি থেকে আউট করে দিচ্ছে। প্রিয়াঙ্কা হাসতে হাসতে চলে যায়। আমি কাজে মন দেই। একটু পর পিয়ন চাচা এসে জানায় ম্যাডাম নাকি আর্জেন্ট আমাকে ডেকেছে। আর কি, চলে এলাম ম্যাডামের রুমে। জি ম্যাডাম, আমাকে ডেকেছেন? অফিসে আসতে আসতে প্রিয়াঙ্কার সাথে আড্ডা দিতে শুরু করে দিয়েছো? তোমার এত কিসের কথা ওই মেয়ের সাথে? প্রিয়াঙ্কা তো আমার ফ্রেন্ড ম্যাম, ওই কাল অফিস থেকে কোথায় গিয়েছিলাম তাই জিজ্ঞেস করেছিল। এত হেসে হেসে এই কথা বলার কি আছে? আর তুমি জয়েন করেছো 2 দিন হয়েছে, এর মধ্যে কিভাবে বন্ধুত্ব হয়ে যায়? লাস্ট ওয়ার্নিং দিতেছি তোমাকে, আর যেন আর কখনো তোমাকে ওই মেয়ের সাথে কথা বলতে না দেখি। আমি মনে মনে বলি, বাপরে, কথা বলছি এটা দেখেই এই অবস্থা। যদি জানে আজ কফি খেতে যাব তাহলে কি আমার অবস্থা করবে? কিন্তু ম্যাডাম কেন এমন করে আমার সাথে? আমি প্রিয়াঙ্কার সাথে কথা বললে তবে কি ম্যাডাম আমাকে ভালোবাসে? আমাকে চুপ করে থাকতে দেখে ম্যাডাম বলে, এত কি ভাবছো? এখন গিয়ে কাজ করো, আর লাঞ্চের সময় আমার রুমে আসবে। আমি তোমার জন্য নিজ হাতে ইলিশ মাছ ভুনা করে এনেছি। আপনি রান্না করছেন? আর আপনি কি করে জানলেন ইলিশ মাছ ভুনা আমার পছন্দ? আন্টির থেকে তোমার কি পছন্দ সব জেনেছি। লাঞ্চ টাইমে চুপচাপ আমার রুমে আসবে, নয়তো খবর আছে তোমার। আমি ঠিক আছে বলে নিজের ডেস্কে এসে কাজ করি। কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়। প্রিয়াঙ্কা এসে বলে, তোফাজ্জল চলো খাবার খেয়ে আসি। তুমি আজ খেয়ে নাও, আমি একটু পরে যাব, হাতে একটু কাজ আছে। কাজ পরে করতে পারবে, এখন এসো তো। খুব আর্জেন্ট,
আজ পারবো না, তুমি খেয়ে নাও। প্রিয়াঙ্কা ঠিক আছে বলে চলে যায়। আমি একটা নিঃশ্বাস ফেলে উঠে ম্যাডামের রুমে চলে যাই। ম্যাডাম আমাকে দেখে বলে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো, খুব ক্ষুধা পেয়েছে। যাও, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো। আমি ঠিক আছে বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাডাম প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। আমি আর ম্যাডাম সোফায় বসেছি। আমি যখন খেতে যাব ম্যাডাম বলে, একটা আবদার করব, রাখবে তোফাজ্জল? ম্যাম বলুন, কি আবদার? আমাকে তোমার হাতে খাইয়ে দিবে প্লিজ? আমি আপনাকে খাইয়ে দেব, কিন্তু ম্যাম। প্লিজ না করো না, ইচ্ছে করছে তোমার হাতে খেতে। আমি ঠিক আছে বলে ম্যাডামকে খাইয়ে দিতে থাকি আর নিজেও খাচ্ছি। খাওয়া শেষ হলে ম্যাম তার শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছতে গেলে আমি বলি, আরে কি করছেন ম্যাম, আপনার দামি শাড়ি নষ্ট হয়ে যাবে। তোমার থেকে কোনো কিছুই দামি না। এখন দেখি, আমাকে আমার কাজ করতে দাও তো। বলি শাড়ির আঁচল দিয়ে আমার মুখে মুছে দেয়। এরপর আমি আমার ডেস্কে গিয়ে কাজ করতে থাকি। এভাবেই অফিস, বাসা আর প্রিয়াঙ্কার সাথে গল্প করা। ম্যাডামের শাসনে দেখতে দেখতে কেটে যায় 2 মাসের মতো। আজ শুক্রবার, তাই অফিস বন্ধ। বিকেলে রুমে বসে আছি, তখনই দরজায় ঠক ঠক শব্দ শুনে আম্মু গিয়ে দরজা খুলে দেয়। ম্যাডামকে দেখে বলে, আরে সাইমা মামুনি, তুমি এসো, ভেতরে এসো। কেমন আছো মা? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোফাজ্জলের কাছে এসেছো? ওর রুমে আছে, যাও। ম্যাডাম আম্মুকে ঠিক আছে বলে আমার রুমে আসে। আমি বসে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি ম্যাডাম। আরে ম্যাম, আপনি? আসুন আসুন, বসুন। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। তোমার সমস্যা হয়নি তো? আরে না ম্যাম, সমস্যা হবে কেন? তা কি মনে করে হঠাৎ? তেমন কোনো কারণ নেই, তোমাকে নিয়ে ঘুরতে যেতে ইচ্ছে হলো, আর তোমাকে কিছু বলার আছে। বলুন, কি বলবেন ম্যাম? এখানে না, তুমি রেডি হয়ে বাইরে এসো, আমি আন্টির সাথে গল্প করছি। ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম চলে যেতেই আমি চেঞ্জ করে বাইরে এসে দেখি ম্যাডাম আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। ম্যাডামকে হাসলে খুব সুন্দর লাগে। আমি এসে ম্যাডামকে বলি, চলুন ম্যাম, আমি রেডি। এখন আসি আন্টি, আবার পরে আসবো। আচ্ছা মা, তোমার যখন ইচ্ছে হবে চলে এসো মা আমার কাছে। আন্টি, আসতে তো হবেই। এখানে আসলে যে নিজের সুখগুলো খুঁজে পাই। এরপর ম্যাডামকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি ড্রাইভ করে চলে আসি নদীর পাড়ে। গাড়ি একপাশে পার্ক করে দুজনে বসে আসি। কিছু সময় দুজনের মাঝেই নীরবতা ভেঙে আমি বলি, ম্যাম কি যেন বলবেন বলেছিলেন, কিন্তু আপনি তো কিছুই বলছেন না। আগে বলো, আমার কথা তুমি রাখবে, আমাকে ফিরিয়ে দেবে না? কি এমন কথা ম্যাম? বলবো, তুমি বলো আমাকে ফিরিয়ে দেবে না? ঠিক আছে, যদি আমার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আপনাকে দিব। আমি মন খুলে হাসতে চাই, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই, একটু ভালোবাসা পেতে চাই, নিজেকে নতুন করে সাজাতে চাই, আর তার জন্য তোমার একটু ভালোবাসা চাই। কি বলছেন আপনি ম্যাম? আমি আর আপনাকে ভালোবাসবো? এটা কি করে সম্ভব? এটা হয় না ম্যাম। তোমার মনে আছে কি না জানি না, তুমি যেদিন আমাদের অফিসে ইন্টারভিউ দিতে আসো, সেদিন একটা বৃদ্ধ লোককে তুমি রাস্তা পার করিয়ে দিয়েছিলে। সেখানে অনেক মানুষ ছিল, অনেকের কাছে বৃদ্ধ লোকটা সাহায্য চেয়েছে, কিন্তু কেউ করেনি, আর তুমি নিজে থেকে গিয়ে লোকটাকে সাহায্য করেছো। আমি সেদিন সেখানে তোমাকে প্রথম দেখি। এরপর তোমার আমাদের অফিসে চাকরি করা, ধীরে ধীরে তোমার প্রতি ভালো লাগাগুলো ভালোবাসায় রূপ নেয়। তোমাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তাহলে আমি আবার একা হয়ে যাব। কিন্তু ম্যাম, আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী। আমার সাথে আপনার কখনোই যায় না। এটা কেউ ভালো চোখে দেখবে না। সবাই বলবে আমি আপনার প্রপার্টি দেখে আপনাকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না তোফাজ্জল। আমি তোমাকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। এখন তুমি বলো, তুমি কি চাও? আমি আবার নতুন করে বাঁচি না, আগের মতো কষ্টগুলো বুকে নিয়ে থাকি। আমি চাই আপনি সবসময় হাসি খুশি থাকুন, কিন্তু আমি এটা পারবো না ম্যাম। আপনার সাথে কিছুতেই আমার যায় না। তুমি আমাকে ভালোবাসবে না, তাই তো? ঠিক আছে, আমিও আর বাঁচতে চাই না কষ্টগুলো নিয়ে। বলেই ম্যাডাম নদীতে ঝাঁপ দেয়। আমি সময় নষ্ট না করে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ি। ম্যাডামকে নদীর কিনারে তুলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলি, পাগল হয়ে গেছেন আপনি? কি করছিলেন এটা? কিছু হয়ে গেলে কি হতো? কেন বাঁচালে আমায়? আমি মরে গেলেই তো ভালো হতো। তোমার কি আসে যায় আমি মরে গেলে?
আসে যায় আমার, কারণ আমিও আপনাকে বলেই থেমে যাই। ম্যাডাম আমার দুগালে হাত রেখে বলে, বলো, কারণ তুমিও আমাকে কি বলো না তোফাজ্জল। কারণ আমিও তোমাকে ভালোবাসি সাইমা। আমিও কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। সাইমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমিও শক্ত করে আমার বুকে আঁকড়ে ধরি সাইমাকে। কিছু সময় দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে থাকি। একটু পর সাইমা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে গালে ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। আরও কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থেকে একটু পর দুজন দুজনে গাড়িতে উঠে আমি সাইমাকে ওর বাসায় দিয়ে বাসায় চলে আসি। আম্মু আমাকে ভেজা দেখে বলে, কি রে, তোর এই অবস্থা কেন? এরপর আমি আম্মুকে সব বলি। সব শুনে আম্মু বলে, তাহলে তোরা একে অপরকে ভালোবাসিস? যাক, আমার ইচ্ছেটা তাহলে পূরণ হবে। আম্মু, আচ্ছা আমি এখন গিয়ে চেঞ্জ করে আসি। বলেই রুমে এসে চেঞ্জ করে আম্মুকে বলি, আম্মু বাসায় কফির পাউডার আছে? আছে, তুই বস, আমি এক্ষুনি বানিয়ে আনছি। আমি ঠিক আছে বলে টিভি অন করি। টিভিতে সালমান শাহের চাওয়া থেকে পাওয়া ছবিটা হচ্ছে। দেখছি ছবিটা। আম্মু এসে কফি দিয়ে রুমে চলে যায়। আমি কফি খাচ্ছি আর ছবি দেখছি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি সাইমার কল। রিসিভ করে বলি, সাইমা বলো। কি করছো? আন্টি কোথায়? আম্মু রুমে। আমি টিভিতে মুভি দেখি। তুমি কি করছো? বসে আছি রুমে। কাল একটু তাড়াতাড়ি অফিসে আসতে পারবে? কোনো কাজ আছে নাকি? না, তোমাকে দেখতে ইচ্ছে করছে এখন খুব, কিন্তু রাত হয়ে গেছে, তাই চাইলেও তো হচ্ছে না এখন, তাই কাল একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা আসবো, তবে তুমি চাইলে এখনই আসতে পারি। তাহলে চলে এসো। আরও টুকটাক কথা বলে কল রেখে দিয়ে রুমে গিয়ে একটা ফাইল নিয়ে রুম থেকে বের হতে গেলে আবার মোবাইলটা বেজে ওঠে। প্রিয়াঙ্কা কল করেছে। হ্যাঁ প্রিয়াঙ্কা বলো, কেমন আছো, কি করছো? ভালো আছি, বসে আছি। তুমি কি করো? একটু বাইরে যাব, কাজ আছে তো তাই। এত রাতে কিসের কাজ বাইরে? ওই একটু জরুরি কাজ পড়ে গেছে, কাল অফিসে কথা হবে, রাখি। আচ্ছা, তবে কাল একটু তাড়াতাড়ি এসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি ঠিক আছে বলে কল রেখে ভাবছি, কি ব্যাপার, দুজনেই তাড়াতাড়ি যেতে বলছে। সাইমা আমাকে ভালোবাসে তাই যেতে বলছে, কিন্তু প্রিয়াঙ্কা কেন বলল? আবার প্রিয়াঙ্কাও আমায় ভালোবাসে না তো? তাহলে তো দুই বধূ এক স্বামী হয়ে যাবে। ওরে বাপরে, সাইমা যদি এই কথা শুনে আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। এসব ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি। সাইমার বাসার সামনে দারোয়ান চাচা আমাকে আগে থেকেই চিনে, তাই ভেতরে যেতে সমস্যা হয়নি। বাসার ভেতরে যেতে সাইমার আব্বু জানতে চায় আমি কে, কেন এসেছি, কী চাই। জি স্যার, আমি সাইমা ম্যামের অফিসে চাকরি করি, আর এই ফাইলটা দিতে এসেছি ম্যামকে। ম্যামের নাকি কাল সকালেই লাগবে, তাই। রুমে শুয়ে শুয়ে মোবাইলে তোফাজ্জলের ছবি দেখছিলাম, তখনই কেউ দরজায় নক করে। দরজা খুলে আমি তো হা করে তাকিয়ে আছি তোফাজ্জলকে দেখে। ভেতরে যেতে বলবে না আমায়? তুমি এখন এইখানে কি করে আসলে? আমার হবু বউ আমাকে দেখতে চেয়েছে, আমি কি করে না এসে পারি বলো? নিচে তো মনে হয় আব্বু বসে আছে, কিছু বলেনি? আমি বলেছি এই ফাইলটা তোমার কাল কি লাগবে, তাই দিতে এসেছি। এরপর সাইমা আমাকে ওর রুমে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও একটা হাসি দিয়ে সাইমাকে জড়িয়ে ধরি। কিছু সময় দুজনে বসে কথা বলে আমি সাইমার গালে চুমু দিয়ে বাসায় চলে আসি। তোফাজ্জল চলে যেতেই আমি ভাবছি, পাগলটাকে একবার বলেছি দেখতে ইচ্ছে করছে, এত রাতেও সত্যিই চলে এসেছে। আমি ঠিক মানুষকেই ভালোবেসেছি, সারা জীবন তোমাকে আমার ভালোবাসায় বেঁধে রাখবো আমি। বাসায় এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে অফিসে যেতেই প্রিয়াঙ্কা আমার কাছে এসে হাত ধরে অফিসের পেছনে নিয়ে যায়। আরে কি করছো, এখানে আনলে কেন? তোমাকে কিছু বলার আছে আমার তোফাজ্জল। অফিসেই তো বলতে পারতে, এখানে আনার কি দরকার প্রয়োজন ছিল? অফিসে কথা বলা যাবে না, তাই এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন বলো কি বলবে। আমি তোমাকে প্রথম যেদিন অফিসে দেখি সেদিনই ভালোবেসে ফেলি। অনেকবার বলতে চেয়েও পারিনি, তবে আর লুকিয়ে রাখতে পারছি না। আই লাভ ইউ তোফাজ্জল। বলেই আমাকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কা। আমি প্রিয়াঙ্কাকে সারিয়ে বলি, দেখো প্রিয়াঙ্কা, আমি তোমাকে কখনো বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবিনি, আর ভাবতেও পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, আর সেও আমাকে খুব ভালোবাসে। আমি বন্ধু হয়ে তোমার পাশে সবসময় থাকবো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। প্লিজ আমাকে এই নিয়ে আর কিছু বলো না। সেই লাকি মেয়েটা কে জানতে পারি?
সময় হলেই জানতে পারবে, এখন বলতে পারবো না। বলেই আমি সেখান থেকে চলে আসি। অফিসের ভেতরে আসতেই সাইমা আমার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। আমি আজ আরও বেশি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আরে কি বলছো, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে, বুঝিয়ে বলো। তোমার আর প্রিয়াঙ্কার কথা আমি সব শুনেছি, এই জন্যই তোমাকে বলেছি ওই মেয়ের সাথে বেশি কথা বলো না। আমি কি আর জানতাম আমার অফিসের বস আমাকে ভালোবাসে আর প্রিয়াঙ্কা আমার বন্ধুত্বকে ভালোবাসা ভেবে নিবে? আমার হবু বরটা এত কিউট যে কোনো মেয়ে তাকে ভালোবাসতে চাইবে, বাট তুমি শুধু আমার। আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আজই আব্বুকে বলি কিছুদিনের মধ্যে তোমার ঘরের বউ হয়ে তোমার কাছে চলে যাব। তোমার আব্বু যদি না মানে আমাদের সম্পর্ক? তাতে আমার কিছু যায় আসে না। আমি সব কিছু ছাড়তে পারবো, তোমাকে ছাড়তে পারবো না। আমার আধার শেষে নতুন সকালের আলো তুমি, আমার কষ্টের পরে সুখের পরশ তুমি, আমার নতুন করে বাঁচার আশা তুমি। তাই আমি তোমাকে হারাতে পারবো না। আমার মনে যে তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনে ফেলেছে। তোমার বাইরে এখন আমার কোনো স্বপ্ন নেই, তোমার বাইরে এখন আর কোনো ইচ্ছাও নেই। তোমাকে ছাড়া আমার জীবনে আর কোনো প্রথম দ্বিতীয় তৃতীয় নেই। তোমার বাইরে শেষ বলা কথা আমার কোনো কিছু নেই, নেই গান কবিতা তেমন কোনো কথাও। এখন আমার তোমার বাইরে আমার এখন আমি নেই। বলে আরও শক্ত করে জড়িয়ে ধরি সাইমাকে। কিছু সময় সাইমাকে ছেড়ে দিয়ে ওর কপালে চুমু দিয়ে নিজের ডেস্কে এসে কাজ করছি। দেখতে দেখতে অফিস টাইম শেষ হয়ে যায়। সাইমা আমাকে আমার বাসায় দিয়ে ওর বাসায় চলে যায়। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আসি। বাসায় এসে আব্বুকে সব বলি। সব শুনে আব্বু প্রথমে রাজি হয় না। আমি বলি, ছোট থেকে কখনো কারো ভালোবাসা পাইনি আমি। তুমি সব সময় তোমার কাজ নিয়েছিলে, আমার জন্য তোমার কখনো সময়ই হয়নি আব্বু। বেঁচে থাকার ইচ্ছেটা যখন মরে যাচ্ছিল তখন আমার জীবনে তোফাজ্জল আসে, আমাকে ভালোবাসে, আমাকে আবার বাঁচতে শেখায়। তুমি যদি ভেবে থাকো তোফাজ্জল তোমার এই বিশাল সম্পত্তির জন্য আমাকে ভালোবাসে, তবে তুমি ভুল ভাবছো। ওর টাকার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যদি তুমি মেনে নাও তাহলে ভালো, নয়তো আমি তোমার সব কিছু ছেড়ে চলে যাব। এতগুলো বছর পর আমি ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা আমি হারাতে পারবো না। আব্বু আমার কথা শুনে চোখের পানি ছেড়ে দেয়। কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলে, আমি যা চাই তাই হবে। কালই তোফাজ্জলকে ওর আম্মুকে নিয়ে আসতে বলে। আমি রুমে শুয়ে আছি। সাইমা কল করে জানায় ওর আব্বু সব মেনে নিয়েছে আর কাল আমাদের যেতে বলেছে। পরের দিন আম্মু আর আমি সাইমাদের বাসায় যাই। এরপর আমাদের বিয়ে ঠিক করে আর 6 দিন পর বিয়ে। দেখতে দেখতে কেটে যায় 5 দিন। আজ আমার সাইমার বিয়ে। বসে আছি স্টেজে। আমার পাশে লাল বেনারসি শাড়ি পরে আছে সাইমা। একটু পর প্রিয়াঙ্কা এসে আমাকে আর সাইমাকে শুভেচ্ছা জানিয়ে আমাকে বলে, খুব সুখী হও তুমি, সারা জীবন তোমাদের ভালোবাসা অক্ষয় হোক। শুভকামনা তোমাদের ম্যারিড লাইফের জন্য। বলেই চোখের পানি মুছতে মুছতে চলে যায়। মনটা খারাপ হয়ে যায় প্রিয়াঙ্কার চোখে পানি দেখে। লেখক সাহেব কেন যে প্রিয়াঙ্কার জন্য একজনকে রাখলো না বুঝলাম না, শুধু শুধু মেয়েটাকে কাঁদালো। যা হোক, আমি বিয়ে করি এখন, হি হি হি। একটু পর কাজী সাহেব আমার আর সাইমার বিয়ের কাজ সম্পূর্ণ করে। সবাই আমাদের জন্য দোয়া করে। অফিসের সকল স্টাফরা শুভেচ্ছা জানায়। কিছুক্ষণ পর বউ নিয়ে বাসায় চলে আসি। বউ সেজে ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছি। একটু পর আমার বর এসে দরজা বন্ধ করে আমার কাছে এসে আমার পাশে বসে। আমি বিছানা থেকে নেমে সালাম করতে গেলে আমাকে ধরে বলে, ওখানে কেন যাচ্ছ? এই বুকটা যে তোমার জন্য অপেক্ষা করছে, এখানে আসো। সাইমা মুচকি হেসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। কোলে করে সাইমাকে বিছানায় শুয়ে দিয়ে আমি ওর পাশে কপালে গালে চুমু দিয়ে যখন ঠোঁটে কিস করতে যাব, সাইমা বলে, আরে কি করছো? সবাই দেখছে তো। এখানে তো তুমি ছাড়া কেউ নেই, কে দেখছে? ভুলে গেছো আমার সকল দর্শক কান পেতে আছে তো, সব বুঝে ফেলবে না? ও হ্যাঁ, তাই তো। 1 মিনিট। এই ভাইয়া এবং আপুরা, আপনারা এমন করে তাকিয়ে থাকলে আমাদের লজ্জা করে না বুঝি? এবার তো চোখটা বন্ধ করুন, মাত্র বিয়ে করেছি, এখন এমন কিছু হবে লজ্জা পাবেন। সো বিদায় নেন আপনারা। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।